সকালবেলা রান্নাঘরে এসেই কাজ শুরু করে দিলাম। রাত্রেবেলা হচ্ছে প্রায় তখন মনে হয় রাত 11টা বাজে। তো সায়েম বলতেছে, আম্মু আমাকে একটু হচ্ছে জর্দা সেমাই করে দাও। তো ঘরে সেমাই ছিল, বাট সেমাইটা কিন্তু ভাজা ছিল না। তো সেই সেমাইটা ভেজে ওকে রান্না করে দিছি অর্ধেকের বেশিটা, আর বাকি যেটুকু আছে ওইটুকু আর মানে জারে উঠাই নাই, গরম ছিল যেহেতু ভাজছিলাম। তো সারা রাত ঝাপা দিয়ে ঢেকে রাখছিলাম, সেটাই এখন একটা জারে রেখে দিচ্ছি। মানে নাস্তা আইটেমের মধ্যে ওর হচ্ছে এই যে এই সেমাইয়ের জর্দা সেমাই, আর একটা হচ্ছে চানাচুর সেমাই করে আমি, ও ওই দুটো বেশি পছন্দ করে। তো মাঝে মাঝে ওই মাঝরাতে ওর বায়না ওঠে, তাছাড়া সারাদিন কোনো বায়না তেমন একটা থাকে না। তো খুব বেশি যে আবদার করে এমনটাও না, তো রাত্রেবেলা করে দিছি। আর সিমাই যে কোনো দেখবেন যে সিমাই ভাজার পর বা রান্না করার পর ওই জায়গাটা একটু ছড়াই বেশি, আর জারি উঠালাম তো এখন তো আরও বেশিই ছড়াইছে। তো এই যে ছোট্ট ফ্যানটা আমার অনেক উপকারে আসে। রান্নাঘরে উপরে একটা ফ্যান আছে, কিন্তু ওই ফ্যান দিয়ে কিন্তু রান্না করা যায় না। তো আমি যখন যেদিকে কাজ করি এই ফ্যানটা দিয়ে সুন্দর কাজ করা যায় আর কি। তো বিস্কিট, টোস্ট বিস্কিট ভাবলাম আজকে জারে তুলি, বা এই দিকে যে বিস্কিটগুলো আমি উঠাইছিলাম তো প্রায় শেষের দিকে আজকে যেন টোস্ট বিস্কিটটা নেই। আর হচ্ছে চায়ের সঙ্গে তো আমার এরকম শুকনা যে টোস্টটা হয় যেটা মিষ্টি থাকে না, ওইটা দিয়ে দুধ চা খেতে ভাল লাগে। আর যে মাখনের বিস্কিটটা হয় বা বাটারের বিস্কিটটা হয় ওইটা দিয়ে দুধ চা খেতে আমার ভাল লাগে না। ওইটা আবার সায়েমের আব্বুর খুব পছন্দ। আচ্ছা, একটা কথা বলি, এই যে আমি সাইমের আব্বু বলি সবসময়, বাসাতেও কিন্তু বলি আমি সাইমের আব্বু। তো সুমাইয়ার এতে অনেক আপত্তি, অনেক মন খারাপ। তো প্রথমে তো সাইম হয়েছে, ওই জন্য সাইমের আব্বু বলে ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। আর আমাদের অঞ্চলে না বড় সন্তান থাকে তো তার নাম ধরেই কিন্তু ডাকে। কিন্তু আমার আমার বাবা আবার হচ্ছে সবসময় আমার নাম লাবণী, তো আমার মাকে লাবণীর আম্মু বলে ডাকতো। আর আমি আবার সাইমের আব্বু বলে ডাকি। তো সুমাইয়া সবসময় মন খারাপ করে, কেন সুমাইয়ার আব্বু বলতে পারো না, এটা কি সুমাইয়ার আব্বু না? তো যাই হোক, সংসারের অনেক কথাই কিন্তু ভয়েস দিতে গেলে চলে আসে। আর আজকের ভিডিওর ইন্ট্রোই দেইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। জার রিফিলের কাজগুলো সবসময় বিকেলবেলা অথবা সন্ধ্যার পরে আমি করি, বেশিরভাগ সময় সন্ধ্যার পরেই করি। তো এই জারগুলো আমি ধুয়ে দিছিলাম আর খুব ভালো মতো পানি ঝরার জন্য, রাত্রেবেলা আর করা হয় নাই। তো সেই কাজটা হচ্ছে সকালবেলা উঠে করে নিচ্ছি। যেদিন সকালে আমার একটু কাজ থাকে তো আমি কিন্তু সকাল সকাল ওঠার চেষ্টা করি, তো সেই দিন আর একটু বেশি সকালে উঠি। আর এই তো জারগুলাতে সব উঠাই নিয়ে এই জায়গাটা ভালো মতো মুছে পরিষ্কার করলাম, সবটা রেকর্ড করিনি। এরপরে হচ্ছে আমি বাজার করতে গেছিলাম, আর বাজার করতে যেহেতু গেছিলাম এই জন্য বাইরেই নাস্তা করা হয়েছে আজকে, বাসাতে আর নাস্তা বানাইনি। যেদিন বাজার করার থাকে বেশিরভাগ সময় সুমার বাবা বলে থাক আজকে আমরা বাইরেই নাস্তা করি। তো ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে নিজে তো রোজ করে খাই, তো মাঝে মাঝে যখন মানে না করে কিছু খাওয়া হয় তখন ভালো লাগে। কাজ করতে আর কত ভালো লাগে বলেন। তো এই যে এই মাছগুলো, এগুলো তো আমরা শ্যারন পুঁটি মাছ বলি, আর আমার অনেক ভালো লাগে এই মাছটা, বিশেষ করে শীতের দিন বেশি মজা লাগে। তো আমি কখনো ছুরি দিয়ে মাছ কাটিনি। আর এই যে ছুরিটা দেখতেছেন, তো আমরা কিন্তু চাকুকে ছুরি বলি, অনেকে নাইফ বলে, তো আমার ছুরি বলে অভ্যাস। তো এই ছুরিটার দাম হচ্ছে 40 টাকা নিছিল। এত ধার, মানে কি বলবো, আমি যে নাইফগুলো এত কিনছি সেগুলো কিন্তু কিছুদিন পর ধার নষ্ট হয়ে যায়। তো এইটা কিন্তু নষ্ট হলে উপায় আছে, যে হচ্ছে শিলনোড়া আছে না, ওখানে কিন্তু ধার দেওয়া যায়। আর খুবই ভালো, দোকানদারটা আমাকে বলছিল যে এটা নেন, এটাতে অনেক ধার আছে, আপনি খুব ভালো মানে হবে কাটাকুটা করতে। তো মাছ তো আমি জীবনেও ছুরি দিয়ে কাটিনি, সবসময় কেটে নিয়ে আসি, তা না হলে কাজের খালা কাটে। তো ভাবলাম দেখি কেমন হয়। তো খুবই সহজ, মাছ খুব ইজিলি কাটা গেল। তো ভালোই, কিন্তু বুদ্ধিটা আসলে অভ্যাস করলে সবকিছুই পারা যায়। তো ছুরি দিয়ে আমি অভ্যাস তেমন একটা করি না, তবে ছুরি দিয়ে কাটতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মাছ কাটতে ভালো লাগে, বাট আমার সময়ের অভাব। আমার মাছ কাটতে ধুতে গেলে অনেক সময় লাগে, আমি অনেক সময় নিয়ে মাছ ধুই। আসলে আমার কাছে মনে হয় যত ভালো মতো মাছ ধোয়া হয় মাছ খেতে তত মজা লাগে, তাহলে এটা একদমই আষ্টে ভাবটা থাকে না।
আর এই যে একটু ছোট ছোট আঁশ আছে সেটা আমি তুলে নিচ্ছি। আজকে হচ্ছে সব দেশি মাছ কিনা হয়েছে, যেমন এই যে শ্যারন পুঁটি, গোসি, তারপর মাগুর মাছ। তো গোসি মাছ আর মাগুর মাছ আমি খালাকে কাটতে দিছি। খালাকে গোসি মাছ মাগুর মাছ কাটতে দিয়ে আমি মুরগি কাটছি। মুরগি কেটে ধুয়ে ফ্রিজে উঠাইছি। এই যে এই মাছগুলা হচ্ছে 1 কেজি একটু বেশি ছিল, এগুলাও কেটে ধুয়ে নিলাম। কিন্তু খালার কিন্তু এখনো কাটা হয় নাই। তো এরপরে আমি আবার রান্নারও জোগাড়জান্তি করব। তো পাকিস্তানি মুরগি আর ব্রয়লার মুরগি দুটাই কিনা হয়েছে। এখানে একটা মুরগি ভাবছি রান্না করব, আর একটা বক্সে রাখছি। আর হচ্ছে ওখানে কিছু মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি, ভেজে রান্না করব। আর হচ্ছে পেঁপে দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। তো রান্নার তো অনেক প্রিপারেশন নিয়েছি, কিন্তু সব তো আর ভিডিওতে দেখানো যায় না, অনেক ব্লগটা বড় হবে। তো সমস্যা, আর গরমের দিনে ভিডিও করে কাজ করা কিন্তু মুশকিল। তো খালা এই ডাইনিং রুমটাতে মাছ কাটতেছে। খালা বাইরের কোনো কাজ করতে চায় না। তো আমি যেরকম আমার কাজের খালাও সেই রকম সেম একদম। মানে আমিও বাইরের কোনো কাজ কখনো করতাম না। যেমন বাইরের গেটের বাইরেটা অনেক সময় ঝাড়ু দিতে হয়, সেই কাজ আমি জীবনেও করি না, আমার পক্ষে মানে সম্ভবে না। তো কাজের খালা ওরকমই হয়েছে, বাট কি করব। তারপরেও মাঝে মাঝে খালাকে বলে একটু ঝাড়ু দিয়ে দিবেন, যেহেতু আমাদের রোড সাইডে বাসা। তো সেই কাজগুলো করতে ভালো লাগে না। আর আজকে না আমার জিরাও বাটা শেষ হয়ে গেছে, এখন ওই জন্য জিরা বেটে নিচ্ছি। আর অনেক বাসন কুসন ধোয়া হয়েছে, বাট আরও কিছুটা আছে, ওগুলো আর পারতেছি না। ভাবলাম যে খালাই ওগুলা মাছ কাটুক, তারপরে ধুয়ে দিবে। আর এখানে খাওয়ার জন্য চা করছিলাম, তো অমনি চায়ের পাতিলটা আছে। আর জিরা বাটার একটা কিন্তু টেকনিক আছে। ব্লেন্ডারে প্রথমে আমি শুকনা জিরাটা একটু আধা ভাঙা করে নিই, এরকম ব্লেন্ডারে কিছুক্ষণ চালিয়ে নেবেন, তো দেখবেন যে আধা ভাঙা হবে। তারপরে পানি দিয়ে পেস্ট করি, খুব তাড়াতাড়ি হয়। আর ব্লেন্ডার চালালেও কিন্তু একটা টেকনিক আছে, সেইটা হচ্ছে বিশেষ করে যেগুলোতে অনেক সময় লাগে, জিরা বাটতে অনেক সময় লাগে, তো একটু কিছুক্ষণ করার পর থামতে হবে, থামার পর আবারও করতে হবে। এক কন্টিনিউ ব্লেডটা চললে তখন কিন্তু নষ্ট হয়, সেই জন্য এইভাবে থেমে থেমে করতে হয়। আর পানিটা দেখলেন, পরে আমি অল্প অল্প করে পানি দিছি। জিরা যখন ব্লেন্ড করি তো পানি দেওয়ার পর কিন্তু একটু শুকায় যায়, ওই জন্য একটু একটু করে পানি দিতে হয় আর জিরাটা ব্লেন্ড করতে হয়। তো দেখতেই পারলেন আমি একটু করে পানি দিলাম আর জিরাটা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারটা সঙ্গে সঙ্গেই ভালো মতো মুছে নিয়ে আমি হচ্ছে রেখে দিলাম। আর এদিকে আমি রাইস কুকারে আগে ভাত বসাই দিচ্ছি। ভাতটা হতে তো একটু সময় লাগে, আর ভাত বসিয়ে দিলে তেমন ভাতের পিছনে আর কোনো কাজও থাকে না, এই জন্য ভাতটা বসিয়ে দিই। আর মশলা ব্লেন্ড করার সময় বিশেষ করে জিরা বা সরিষা ব্লেন্ড করার সময় অনেক ছড়ায়, তো ওই জায়গাটা আমি সঙ্গে সঙ্গে মুছে নেই, তা না হলে আমার ভালো লাগে না। এক কথায় রান্নাঘর লিট অ্যান্ড ক্লিন থাকবে, তবেই না রান্নাঘরে থাকতে ভালো লাগবে। যে জিরাটা আমি ব্লেন্ড করলাম ওইটা এখন এই তো মশলার বক্সে হচ্ছে আমি রেখে দিব। এখানে রসুন আর জিরা মানে বাটাটাই রাখি, আর আদাটা আমি কিউব করে রাখি, কারণ আমি সবজির তরকারি বা সব তরকারিতে আর কি আদা বাটা খাই না। আমি শুধু হচ্ছে বড় মাছ আর হচ্ছে মাংসতে আমি আদা বাটা খাই, তাছাড়া আমি রসুন বাটা আর জিরা বাটাটাই বেশি খাই। তো এই তো এটা এখন ফ্রিজে হচ্ছে রেখে দিব। আর আজকে আমি টাটকা মশলা ব্লেন্ড করে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। আর বাকি থাকে যে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা। এক কথায় শুকনা মরিচ, আদা, রসুন, জিরা, পেঁয়াজ আর তেজপাতা, গরম মশলা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিছি। ওইটা দিয়ে মুরগির মাংসটা কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে আমি রান্না করব। প্রথমে ভাবছিলাম আমি হচ্ছে পাকিস্তানি মুরগি রান্না করব, পরে সাইম বলতেছে আম্মু আজকে হচ্ছে কি ফার্মের মুরগি তুমি যে নরম করে রান্না করো ওটা করো। আসলে যে ম্যারিনেশন করে রাখার পর না দেখবেন যে মাংস যখন রান্না করবেন ওই মাংসটা খেতে একটু নরম নরম হয়, ওইটা আবার ওর অনেক পছন্দ। তো সেইটাই, ওই জন্য এখন এই যে সব মশলা দিলাম আর তেলও দিয়ে দিয়েছি হালকা, মানে খুব বেশি না, যেহেতু তেলটা গরম করে আবার দিব, এই জন্য অল্প একটু তেল দিয়ে সফট হওয়ার জন্য দিয়ে এখন হাতে মাখিয়ে রেখে দিব। যেই ফ্রাই প্যানটাতে রান্না করব ওইটার কাছের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আচ্ছা, আমি হচ্ছে দারাজ থেকে, তারপরে আরও কিছু অনলাইন পেজ থেকে কিছু কেনাকাটা করছি, মানে ঘর সাজানোর জিনিস, তো সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব।
আমি যখন রান্না করতেছিলাম মানে মাছ টাছ ধুচ্ছিলাম, তো তখন আমার 2টা পার্স আসছে, আর এগুলা হচ্ছে গতকালকে 2টা পার্স আসছে। তো এগুলা খুবই প্রয়োজনীয় জিনিস, আবার হচ্ছে ঘর সাজাতেও বেশ কাজে লাগবে। তো একটা জিনিস অর্ডার করে কিন্তু আমি ঠকে গেছি, এত ঠকছি কি আর বলবো। তো তাদের পেজের আমি নামটা বলবো না, কারণ এটা আমার ভদ্রতার খাতিরে আমি বলবো না। কিন্তু এই জিনিসটা আমি হাতে পেয়ে আমার একদমই ভালো লাগেনি, এত খারাপ জিনিস আমার হাতে কখনোই আসেনি। তো এখন যেহেতু আমরা অনেক বেশি স্মার্ট হয়েছি, তো স্মার্ট ওয়ার্ক করার জন্য স্মার্ট জিনিসপত্রেরও প্রয়োজন, তো সেই রকমই হচ্ছে কিছু জিনিস আর কি অর্ডার করছি। তো এই প্যাকেজিংটা আমার ভালো লাগেনি, এত দামের একটা জিনিস, তো এইটার কিন্তু প্যাকেজটা আরও একটু ভালো করে দিলে ভালো লাগতো। এইটার কিন্তু দাম আমার কাছে 500 কত জানি নিচে, এখন মনে হচ্ছে না, আমি যখন ভয়েস দিচ্ছি, যেহেতু ভিডিওটা আরও 2-3 দিন আগের, তো 550 টাকার মতো নিচ্ছে এইটা। আর এইটা কিভাবে দিছে, জাস্ট একটা পলিথিন দিয়ে ওরা র্যাপার করে দিছে, যেই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। আর ভিতরে এই তো একটা পলিথিনের মতো আছে সেইটা, তো এইটা কিন্তু সবাই কিনে ফেলছে, তো সবাই যায় আগে আগে, আমি যাই পরে পরে। তো এইটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি যে ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু দিয়ে হচ্ছে ঝুল ঝাড়ি, সেটা দিয়ে ঝুল ঝাড়লে আমি দেখছি দেওয়ালের রঙের সমস্যা হয়। আর এটা যেহেতু হচ্ছে মানে সফট জিনিস, তো ওয়ালের আর রঙের বা প্লাস্টারের কোনো সমস্যা হবে না। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, দামটা বেশি হলেও কিন্তু জিনিসটা অনেক কাজের। তো এই জন্য এটার প্রতি মানে আমার অনেক ভালোবাসা। মানে এই যে এত জিনিস অর্ডার করছি, তার মধ্যে থেকে মনে হয়েছে এইটা সব থেকে কাজের জিনিস। তো এইখানে একটা আমি কাঠের ট্রে অর্ডার করছিলাম, তো এই কাঠের ট্রেটার দাম 500 টাকা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 679 টাকা দারাজ থেকে। তো আমি যেহেতু ঢাকার বাইরে থাকি, আমি আগে কিন্তু 80 টাকা নিত ডেলিভারি, এখন হচ্ছে 179 টাকা করছে। তো যাই হোক, তো এইটার হচ্ছে প্যাকেজিং খুবই ভালো ছিল। দারাজ থেকে আমি যত প্রোডাক্টস অর্ডার করছি সব প্রোডাক্টের হচ্ছে মানে প্যাকেজিং অনেক ভালো থাকে। আর কাঠের সাজসজ্জাতে আমি এই ট্রেগুলো দেখছিলাম, তো 800 টাকার মানে এই সাইজের ট্রে 800-900 টাকার নিচে কোনো ট্রে নেই। তো সেই জন্য আমি আর ওখান থেকে অর্ডার না করে ভাবলাম আগে একটা আমি দারাজ থেকে অর্ডার করি, দেখি যদি ভালো হয় তাহলে আরও অর্ডার করব। এই কাঠের ট্রেগুলোর অভিজ্ঞতা আমার একদমই নাই, আমি এর আগে এগুলো একটাও ইউজ করিনি। তো ওই জন্য বললাম সবাই যায় আগে আগে, আমি যাই পিছে পিছে। তো আসলে চাইলেই হয় না সব কিছু, আর চাইলে তো কিনতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে কোনো জিনিস কেনার আগে একটু চিন্তা ভাবনা করে কেনা উচিত, এটা আসলে আমার সংসারের জন্য প্রয়োজন কিনা। আমি মনে করি সংসারের আয় উন্নতি নির্ভর করে একজন ঘরের বউয়ের উপর, কারণ সংসারটা কতটা ব্যয় হবে, কতটা জমানো হবে, মানে আর কতটা উন্নতি করা যাবে, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, সেটা একটা ঘরের বই ভালো জানে। তো এই সংসার খরচের টাকা থেকে টাকা জমাইতে হবে, শখ পূরণ করতে হবে, আবার সবাইকে সবার পাওনাটা সঠিকভাবে বুঝিয়েও দিতে হবে। তো হিসাব নিকাশ করেই কিন্তু সংসার চালাইতে হয়। তো এর মধ্যে থেকে নিজের শখটাও পূরণ করতে হয়। যা দেখি তাই কিনতে মন চায়, কিন্তু মনকে সান্ত্বনা দিতে হয়। এই জিনিসটা কিনলে কিন্তু ভালোই হয়, বাট না কিনলে কিন্তু তেমন কোনো ক্ষতি নাই, তাহলে সেই জিনিসটা কেনার দরকার নাই। এই যে জিনিসটা দেখতেছেন, এইটা সব থেকে বাজে একটা প্রোডাক্ট। এই যে প্রিন্টটা, এটা হয়তো ভালো দেখতে, বাট এই কাপড়টার এতটাই ওজন, চটের যে বস্তা আছে না, সেই বস্তার থেকেও বেশি ওজন। আর এই কাপড়টা কি দিয়ে তৈরি করছে আমি জানি না, বাপের জন্ম আমি এইরকম কাপড় দেখি নাই। মানে পাপুস যে হয় আমাদের পায়ের নিচে থাকে, সেই কাপড়গুলোও মনে হয় ভালো হয়। তো তাদের মাথায় কি বুদ্ধিতে যে তারা এই কাপড়গুলো ইউজ করছে আমি জানি না। কাঁচের যে টেবিলগুলো হয় ওটাতে দেওয়া এটা খুবই রিস্কি, এক তো অনেক ওজন, আর দুই এই খসখসে কাপড়গুলো দিলে গ্লাসটা অবশ্যই কিন্তু হচ্ছে যে সফটনেসটা আছে সেটা থাকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি খুবই মানে মন খারাপ, মানে এটা পেয়ে আমার মনটা খারাপের থেকে রাগটাই বেশি লাগছে। যে তারা চাইলে একটা পাতলা নর্মাল সুতি কাপড়ে যদি করতো তারপরেও টেবিলে দেওয়া যেত, এটা কিন্তু দিলে গ্লাসটা একদম পুরাটাই খারাপ হয়ে যাবে। এখন যে এটা খুললাম, এইটা সব থেকে পছন্দ মানে শখের জিনিস, এটা আর কি শৌখিনতা। এই যে এই টেবিল রানার সেটটা, এটা কিন্তু টিস্যু বক্সের,
তো পুরাটাই কুরুশ কাটা, আর এগুলো করতে অনেক সময় লাগে, আমি ভালো করেই জানি, কারণ একটা সময় আমার মানে হবি ছিল হাতের কাজ করা, তো জানি এগুলো করতে কতটা সময় লাগে। ডেলিভারি চার্জ সহ কিন্তু এটা 2030 টাকা পড়ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এরকম ছোট মানে গোল 6টা টেবিল রানার আছে, একটা বড় আছে, আর 6টা গ্লাস রাখার মতো ছোট ছোট আছে, আর একটা টিস্যু বক্সের আছে। তো যেটাই হোক এগুলো করতে যেতে অনেক সময় লাগে এবং জিনিসটাও অনেক ভালো। তো দামটা হিসেবে আমার কাছে ঠিক মনে হয়েছে। শুধু টেবিল ক্লথটাই আমার কাছে ভালো লাগেনি, দেখেন এত সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো আমি কি কি কেনাকাটা করছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি কিন্তু আগে রান্নাটা করে নিই। ওইটা প্রায় আধা ঘন্টা পার হয়েছে, ম্যারিনেট করে রাখছিলাম, এখন রান্না করব। কারণ আমার বাসায় কিন্তু মানে একটার আজান দিবে আর রান্না শেষ করতে হবে। সুমাইর স্কুলে আমাকে টিফিন দিতে যেতে হয় 1টার দিকে, ও টিফিন দিয়ে এসে সাইম নামাজ পড়ে আসে, ও খেয়ে দোকানের মনে করেন যে 4টা ছেলের জন্য এখন বর্তমানে খাবার যাচ্ছে, তাদের আবার খাবার বক্স রেডি করে পাঠাই দিয়ে তারপরে গিয়ে আমি শাওয়ার নেই, কখনো কখনো আবার শাওয়ার নিয়েই সুমাইর স্কুলে দৌড় দিই। তো এইভাবেই চলতেছে। মাংসটাতে হচ্ছে পানি দিয়ে হয়তো আমি শাওয়ারে চলে যাব, কারণ স্কুলে যেহেতু যাব আমাকে তো ফ্রেশ হতেই হবে। তো সেই জন্য এটা মানে পানি দিয়ে কষিয়ে তারপরে শাওয়ার নেব, তারপরে এসে ওর টিফিনটা রেডি করে আমাকে যেতে হবে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কিছু রান্না করে নিচ্ছি, আর মাংসটাতে একটু আলু দিলাম, যেহেতু হচ্ছে দোকানেও যাবে আর বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে। তো আমার অনলাইনে কেনা প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা আর হচ্ছে বড় করব না, এখানেই শেষ করে দিব। মাংসের কালারটা কিন্তু অনেক ভালো আসছে আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।